এই দেবীপক্ষের সূচনাতে আমাদের বিয়ন্ড পডকাস্টের স্টুডিওতে এমন একজন দেবী আসছেন যিনি নারী শক্তির স্বরূপ হয়ে সকল নারীর মনে সাহস এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন। ভাবছেন তো কে তিনি? দেখতে থাকুন বিয়ন্ড পডকাস্ট। হাই ভিউয়ার্স, আমি তোমাদের প্রিয় হোস্ট স্মিতা চ্যাটার্জি। বিয়ন্ড পডকাস্টে সকলকে জানাই স্বাগত। সামনে দুর্গাপূজা, আমাদের সকলের প্রিয় উৎসব। এই উৎসবে দেবী পক্ষের আগমন হয় নারী শক্তির আরাধনায়। মা দুর্গা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে আনন্দের সম্ভারে ভরিয়ে তোলে। আজকের এপিসোডটা খুবই স্পেশাল, কারণ যিনি আমাদের স্পেশাল গেস্ট তিনি একদিকে রূপং দেহী এবং আরেকদিকে যুদ্ধং দেহী। তিনি তার জীবনে দুঃসাহসিকতার সাথে অনেক লড়াই করেছেন এবং আজকে আমাদের সকল নারীর কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। আর টলিউড ডিভা, গ্ল্যামার কুইন, সুপারস্টার শ্রাবন্তী চ্যাটার্জিকে বিয়ন্ড পডকাস্টের টিম ওয়েলকাম জানায়। ভেরি ওয়েলকাম। কেমন লাগছে তোর এখানে এসে? খুবই ভালো লাগছে। মানে অবশ্যই তোর সঙ্গে বসে আমি আমার জীবনের প্রথম পডকাস্টে আসছি আমি আর কি। সো দিস ইজ ভেরি স্পেশাল ফর মি। কারণ আপনাদের জানিয়ে দিই, আমি এর আগে কোনোদিনও কোনো পডকাস্টে যাইনি। তো আমার দিদি মানে স্মিতা চ্যাটার্জির সাথেই আমার ফার্স্ট টাইম পডকাস্ট। খুবই ভালো লাগছে। তোর কেমন লাগছে বল? আমি একটু নার্ভাসও আছি। দেখ, বাড়িতে তুই আমার ছোট বোন হলেও বাট একটা তো টলিউড অ্যাক্ট্রেস, এত বড় একটা নাম শ্রাবন্তী, মানে তার সাথে প্রথমবার এরকম ভাবে কাজ করছি, এরকম ভাবে কথা বলছি, মানে আমি শিভারিং হচ্ছে এক্স্যাক্টলি। না সেরকম না, অবশ্যই মানে আমি আমার দর্শকরা এটাই ভাবছে যে মানে দুই বোন এরকম সচরাচর দেখা যায় না, কিন্তু আজকে আমি নার্ভাস কারণ ও আমার অনেক সিক্রেট জানে, কোথা থেকে কি বলে জিজ্ঞেস করে ফেলবে আর আমি যে কি উত্তর দেব সেটাই বুঝতে পারছি না। সো লেটস স্টার্ট। আমি তো পার্টি শুরু একদম। এখন হেডলাইন হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটাকে তুই হেডেক দেখিস না হেডলাইন দেখিস? হেডলাইনই দেখি, কারণ আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা এখন অনেক বেশি দর্শক অবধি পৌঁছতে পারছি, তাদের সাথে কানেক্ট করতে পারছি, তাদের পছন্দ অপছন্দ জানতে পারছি। হ্যাঁ, একটা জেনারেশনের সাথে সাথে চেঞ্জ হয়। তখন আমরা যখন মানে একদম ছোটবেলায় যখন আমি ছবি শুরু করেছি বা একটা মুহূর্ত ছিল, তখন এত চ্যানেল ছিল না, কোনো সোশ্যাল মিডিয়ার এতগুলো মাধ্যম ছিল না। তখন রিলিজ হতো, আমরা হল ভিজিট করতে যেতাম, আমরা কিন্তু কোথাও গিয়ে দর্শকদের সাথে কানেক্ট করতাম। ইভেন আমরা যে মাচা শোগুলো করি সেখানেও আমরা কানেক্ট করেছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আরও বেশি মানুষজন আমাদের ছবির ব্যাপারে জানতে পারছে, যে এই ছবিটি আসছে, আমরা গান রিলিজ করছি, সেখানে গানগুলো আগে দর্শক দেখে তারা হিট করছে। তো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর প্রমোশন। আমাদের ছবিগুলো আরও বেশি লোকে জানতে পারছে, ইভেন দেশ বিদেশের লোকজনও জানতে পারছে। সেটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলেই আমাদের রিজিনাল ছবি লোকজন জানতে পারতো, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার জন্য অনেক বাঙালিরা বিদেশে থাকে, প্রচুর মানে দেশ বিদেশে বাঙালিরা ছড়িয়ে আছে, তারাও কিন্তু আমাদের ছবির ব্যাপারে জানতে পারছে এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। সো আমি এটাকে মনে করি হেডলাইন। শ্রাবন্তী বাড়িতে কেমন থাকে ফ্যামিলির সাথে? আমি না থাকলে বাড়িতে মজাই হয় না। কিরকম মজা? আমি সবাইকে আমি খুব মানে কি বলবো, হ্যাপি গো লাকি একটি মেয়ে, যে আর কি সবাইকে পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, ইউ নো দ্যাট দিদি। কারণ আমি ছোটবেলা থেকেই আমরা জয়েন্ট ফ্যামিলি বিলং করি। আমাদের বাড়িতে 20-25 জনের পরিবার ছিল। আমরা প্রচুর বোনেরা, আমাদের জ্যাঠা কাকা সবাই মিলে, আমার দাদু। আমি মনে করি যে জীবন একটাই, হেসে খেলে চলাটাই আমার মনে হয় বেটার। আর পরিবার হচ্ছে সব থেকে কাছে, যারা জাজমেন্টাল নয়। হ্যাঁ, জাজমেন্টাল, কোনো কিছু ভুল করলে সেখানে আমাকে জাজ করবে, কিন্তু আমি যেমন আমাকে সেইভাবেই মেনে নেয়।
সো আমার মনে হয় যে আমি আমার পরিবার এবং খুব ক্লোজ ফ্রেন্ডদের সাথে আমি একদম বাড়ির গিন্টু। বাংলা ছবিতে একটা সময় উত্তম সুচিত্রা ছিল, তারপর গতানুগতিকভাবে তাপস পাল, দেবশ্রী রায়, মহুয়া রায়চৌধুরী, চিরঞ্জিত, এই সমস্ত একটা জুটি তৈরি হয়েছিল, এবং ঋতুপর্ণা বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। আফটার দ্যাট জিৎ শ্রাবন্তী, দেব শ্রাবন্তী এবং সোহাম শ্রাবন্তী, এরকম একটা সুন্দর জুটিগুলো স্টার্ট হয়েছিল। এটা কিন্তু এখন বর্তমানে মিসিং। মানে সমস্ত হিরোদেরও দেখছি নতুন মুখদের, মানে নতুন অ্যাক্ট্রেসদের সাথে কাজ করছে, এবং হিরোইনরাও সেই সেম জিনিসটাই সেম পাথে চলছে। আমার তো মনে হয় আবার সেই পুরনো জুটি, সেই পুরনো ফ্লেভার ফিরে আসা উচিত। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি অবশ্যই চাইবো যে আমাদের যে জুটিগুলো দর্শক জুটি বানিয়েছে, এত হিট জুটি, তো সেগুলো ফিরে আসুক, ইভেন আসছেও। আর আমি এটাও বলবো নতুনদেরকেও সুযোগ দেওয়া উচিত, যারা নতুন কাজ করছে। আমাদের বিং সিনিয়র, আমার মনে হয় নতুনদের পাশেও থাকা উচিত, যাতে তারাও একটা জুটি ক্রিয়েট করতে পারে বা তারাও সুযোগ পায়। আমি মনে করি আমি আমার এই মানে ইন্ডাস্ট্রির এই ফিল্ম ফ্রেটার্নিটির সাথে আছি। আর এটাও চাইবো যে আবার যে জুটিগুলো আমাদের হিট হয়েছে সেগুলো যাতে আবার ফিরে আসে। আমি মোদ্দা কথা যেটা আমার ইচ্ছে বা আমি চাই সেটা হচ্ছে, আমি মনে করি ওভারঅল আমি বাংলা ছবির সাথে আছি, আমার পরিবার এটা। তো সেই পরিবারের আমি একজন সদস্যা। আর নিশ্চয়ই জিৎ শ্রাবন্তী, দেব শ্রাবন্তী বা সোহম শ্রাবন্তী বা অঙ্কুশ শ্রাবন্তী, আমি সবার সাথে, আবিরদার সাথেও কাজ করেছি, ইভেন এখন জিতুর সাথেও কাজ করছি। আমি মনে করি যে দর্শকরা চাইছে, তো আমিও চাই। তো এবার প্রডিউসার ডিরেক্টররা ঠিক করবেন যে কবে কি কোন জুটি একসাথে কাজ করবে। তো আমিও অডিয়েন্স হিসাবে নিশ্চয়ই চাইবো, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ নতুনদের সাথেও থাকবো। এবার তোর ফ্যানেদের প্রশ্নে চলে আসি। ফ্যানেদের প্রশ্ন? বাবা, ফ্যানেদের অনেক প্রশ্ন আছে। মুনমুন বলে তোর একটা ফ্যান আছে, সে একটা প্রশ্ন দিয়েছে যে, আচ্ছা মুনমুন, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বিশাল বড় ফ্যান তোর। এবার ও একটা প্রশ্ন করেছে যে, আমি মুনমুনের ফ্যান হয়ে গেলাম আমার ফ্যান যখন। বল, শ্রাবন্তীর হিডেন ট্যালেন্ট কি? শ্রাবন্তীর অনেক কিছু হিডেন ট্যালেন্ট আছে, যেমন একটু বলা যাক। কিছুই হিডেন না, সবাই আমার কাছে, আমার কিছুই হিডেন না, সবাই দর্শক মানে জানেন। আমি সেগুলো স্টেজেও মাঝে মাঝে যারা আমার ভালোবাসার মানুষজন আছে তাদের সামনে আমি করে থাকি। হ্যাঁ, আরেকটা ট্যালেন্টও আছে, তুমি ভীষণ ভালো ভয়েসটা ছেলেদের মতো করতে পারো। ছেলেদেরটা কম জানে, কিন্তু বাচ্চা গলাটা করতে পারি, এরকম বলি। ছেলেদের মতো কথা বলে আজকে পডকাস্টে এসে খুবই ভালো লাগছে, বিয়ন্ড পডকাস্টে এসে ভীষণ ভালো লাগছে। এটা মুনমুন তোমার জন্য। ওয়াও। আচ্ছা, আরো অনেক ফ্যান আছে যারা অনেক প্রশ্ন দিয়েছে। এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে তোকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে তুই দিন দিন অনেক সুন্দরী হচ্ছিস এবং বয়সটা তোর কমছে, সিক্রেটটা কি? এজ ইজ জাস্ট আ নাম্বার। আচ্ছা, এটা সবাই জানে, মানে আমি তো মনে করি একদমই ঠিক। আর আমার মনে হয় ভেতরটা যদি পরিষ্কার থাকে, পজিটিভিটি যদি ভেতরে থাকে, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে বাজে দেখতে হয়ে যাবে বা এজ রিঙ্কলস। আর আমি মানে এইটাকে খুব একটা আমার কাছে ম্যাটার করে না। আর সৌন্দর্য সেটা আমাদের বাবা মা ক্রেডিট অবশ্যই। বাবা মা এত সুন্দর বলে আমরা এরকম হয়েছি। সো আমার আমাদের জিন বলা যেতে পারে। তো এটাই আমার ফ্যানেদের বলবো, স্টে পজিটিভ, আর এমনি সুন্দর লাগবে তুমি, ভেতরটা পরিষ্কার রাখতে হবে। তোর ছবির মধ্যে তোর সব থেকে বেস্ট ছবি কি? এটাও কিন্তু ফ্যানের প্রশ্ন। এটা বলাটা খুবই, আমি কোনো ছবিকে আমি একটু কম বেশি বলবো না, আমার সবকটাই ভীষণ ফেভারিট। আর আজকে শ্রাবন্তী হয়েছে সেই ছবিগুলোর জন্যই। আমি এখন বলতে পারি দেবী চৌধুরানী, যেহেতু এই ছবিটি এরকম চরিত্র আমি কোনোদিনও করিনি, তো তার জন্য দেবী চৌধুরানীর কথা বলতে পারি এখন। একটা সিচুয়েশন তোকে বলি, যেটা খুবই হাস্যকর লাগবে তোর এই মুহূর্তে। সেটা হচ্ছে যে একটা কোনো ছবির কাজ বাংলায় করছিস, খুব ভালো চরিত্র, এবং হঠাৎ করে বলিউড থেকে একটা অফার আসলো যেখানে তোর অপোজিটে শাহিদ কাপুর আছে। কি করবি দ্যাট টাইম? একটু মজা করেই জিজ্ঞেস করছি। তোর মাথায় এইসব কোয়েশ্চেন কেন আসছে রে? তুই তো জানিস বাড়িতেও তোর পেছনে লাগি। আমি তো প্রথমে বিশ্বাস করতে পারবো না, হ্যাঁ, কারণ আমি খুব ফ্যান, সবাই জানে যে আমি ভীষণ ফ্যান। কারণ
খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে ফ্যান আমি। আমি মানে প্রথমে তাকে দেখবো অনেকক্ষণ ধরে, আগে দেখবো, তারপর অনেকবার ফাম্বল করব, কথা বলতে পারবো না, বা না ধর ডেট ক্ল্যাশ করছে, একই দিনে দুটো শুটিং, কি করে মেনটেন করবি? আমি ঠিক মেনটেন করে নেবো, ঠিক ম্যানেজ করে নেবো। বাট শাহিদ কাপুরের সাথে ছবিটা ছাড়া যাবে না। না। ড্রিম কামস ট্রু হ্যাঁ। আলটিমেটলি। এবার আসি একটু ইমোশনাল প্রশ্নতে, মানে প্রশ্ন না বলবো, ইমোশনাল কথা জিজ্ঞেস করবো, বিকজ ইউ আর বাই হার্ট ভীষণ ইমোশনাল পার্সন, হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। যখন ফার্স্ট ক্লাস 10-এ পড়াকালীন চ্যাম্পিয়ন ছবিটা হলো এবং তারপর ছবিটা হিট করলো, হঠাৎ করে ছবির জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলে, স্ট্রাগল টাইম, একদম সরিয়ে নিলে যা হয়, কিন্তু লোকজন তো চেনে, সেই মুহূর্তটা কেমন ছিল? আমি সেই মুহূর্তে আমি অবশ্যই মানে আমার কাছে তখন ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছিলো আমার ছেলে, যেহেতু আমি চ্যাম্পিয়নের পরই বিয়ে করি, চ্যাম্পিয়নের শুটিং করতে করতেই বিয়ে করি, তো তারপর আমার বেবি হয়, ঝিনুক হয় আর কি। না একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা তুই আমার কাছে শেয়ার করেছিলিস, যে কোনো একটা মল কিংবা শপিং করতে যাচ্ছিস, সেখানে বেশ কিছু লোকজন তোকে চিনতে পেরে গিয়েছিল এবং দ্যাট টাইম তোর একটু ভেতরে কষ্ট হয়েছিল। কষ্ট কিছু হয়নি, হ্যাঁ আমি এটা মনে করেছিলাম যে এটা একটা টাইম, আর তখন আমি খুবই ছোট, 16 বছর বয়স আমার, তো আমি এটা আমার মনে হয়েছিল, কষ্ট বলবো না, এবং ওরা বলেও ছিল এই কথাটা যে তুমি কেন করছো না, কাজ করছো না, হিরোইনকে দেখতে পাচ্ছি, আমার কাজ করছো না কেন? আমার কাছে প্রায়োরিটি খুব ইম্পর্টেন্ট, আমার কাছে তখন প্রায়োরিটি ছিল যে আমি আমাকে নিজেকে একটু সময় দেব। হ্যাঁ, অত ছোট বয়সে বিয়ে করাটা, ওটাও ভীষণ ওটা আমার মানে কপালে ছিল, নাহলে আমি আমার ছেলেকে পেতাম না। ঝিনুককেও আমি খুব ছোটবেলায় পেয়েছি, বলতে গেলে একসাথে বড় হয়েছি আমরা। সো আমার কাছে তখন মনে হয়েছিল আমি আমার ছেলেকে সময় দিই, ও যখন 4 বছর বয়স হলো আমি আবার কাম ব্যাক করি, ভালোবাসা দিয়ে। আমার কিন্তু ওই সময়টা আমি খুব এনজয় করেছি আমার ছেলের সাথে, ওর জন্ম হওয়া, আমি নিজেও ভীষণ ছোট ছিলাম, খুবই অল্প বয়স ছিল। কোথাও গিয়ে মনে হয় না টলিউড বাংলা ছবি তোর জন্য একটা আশীর্বাদ? ভীষণভাবে আমার ধ্যান জ্ঞান প্রেম ভালোবাসা সব, আশা ভরসা ভালোবাসা আমার সিনেমা, আমার ছবি। মানে যখন তুই ওই ছবিটা করলি তখন ছবিটা হিট, এবং কামব্যাক করলি তারপরও সেই ছবি হিট। এটা আই এম ব্লেসড, আমি এটা বিশ্বাস করি যে আমি খুবই ব্লেসড, ভগবান আমাকে অসীম কৃপা করেছেন, তার জন্য আমি আবার কামব্যাক করার পরও সেই ছবিটি সুপারহিট হয়েছে। আর তার পরপর যা যা ছবি করেছি দর্শক মানে সবটাই জানেন। আর ওই মুহূর্তটা আমার কাছে খুবই, ওই 4টে বছর বা 5টা বছর ক্রুশিয়াল ছিল, কারণ আমার বাচ্চা হয়েছিল, বিং আ মাদার, আমার মনে হয়েছিল যে আমার ছেলেকে সময় দিতে হবে, তো ও যেই একটু বড় হয়। আর আমি এটা এখানে এই আমার দর্শকদের সামনে বলতে চাই যে আমার পরিবার কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, কারণ আমি যখন কামব্যাক করি আমার ছেলে তখনও ছোট, আমার বাবা মাই, আমার দিদি সব সময় আমাকে সাপোর্ট করেছেন, আমার ছেলেকে সময় দিয়েছেন, কারণ আমি অনেক সময় আউটডোর গেছি শুটিং করতে। এবার বাবা মা প্রচণ্ডভাবে, এবং দিদিও মানে সারাক্ষণ ঝিনুককে সময় দিয়েছে। সো পরিবারের সাপোর্ট ছাড়া কেউ কোনোদিনও এগোতে পারে না। আমার কাছে কিন্তু আমার পরিবার মানে দে আর এভরিথিং টু মি, ওরা না থাকলে আজকে শ্রাবন্তী হতে পারতো না। সো আমি কোনো কিছুতে রিগ্রেট করি না। আচ্ছা, টলিউড ইন্ডাস্ট্রিতে এখন বলিউড কিংবা টলিউড সব জায়গায় একটা জিনিস আছে, ভীষণ গ্রুপিজম, লবিবাজি, এগুলো ভীষণ ফেস করতে হয়। তোকে কি কখনো এরকম কোনো সিচুয়েশন ফেস করতে হয়েছে? না, আমাকে ইন্ডাস্ট্রি ভীষণ ভালোবাসে। আমি মানে অনেকগুলো মানে মোটামুটি সব প্রোডাকশনের সাথেই কাজ করা, আর যেহেতু আমি খুব ছোটোবেলা থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই 96-97 থেকে, তো আমাকে মোটামুটি সবাই চেনে। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, স্টিল পাচ্ছি, ইন ফিউচারও পাবো। তোর জীবনটা যদি একটা সিনেমা হতো, তাহলে কোন কোন সিন তুই বাদ দিতিস? টাফ কোয়েশ্চেন, ওই জন্য তো জিজ্ঞেস করেছি। হ্যাঁ অবশ্যই, মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুল করেছি জীবনে, মানুষ চিনতে ভুল করেছি। তো আমি মানে এটা বলতে পারি যে কিছু কিছু চরিত্র আমার জীবনে না থাকলে তাহলে অন্যরকম সিনেমা হতো, বাট যেটা কপালে আছে, যেটা ডেস্টিনি, সেটা হবেই। এটাই বলবো যে সিনেমাটা অলরেডি চলছে, সেটা তো আর পসিবল নয় চেঞ্জ করা। তো যেটা পাস্ট ইজ হিস্ট্রি,
সো যে পাস্ট চলে গেছে সেটা নিয়ে আমি আর ভাবি না বা রিগ্রেট করি না। এখন প্রেজেন্ট যেটা করছি আর ফিউচার নিয়ে আরও বেশি সিরিয়াস হব। আমি এখন কাজ নিয়ে বেশি সিরিয়াস, আর আমার পরিবার, এই দুটো ছাড়া আমার আর অন্য কিছুতে খুব একটা মন নেই। আমি ঘুরতে যেতে ভালোবাসি, ইউ নো দ্যাট, এক্সপ্লোর করতে হ্যাঁ আমি ভালোবাসিস। এক্সপ্লোর করতে ভালোবাসি, আর সত্যি কথা বলতে গেলে ভালো থাকতে ভালোবাসি। তো এটাই, তো যদি সিনেমা হতো তাহলে কয়েকটা চরিত্র না এলেও খুব ভালো হতো। বলছি, কোথাও গিয়ে মনে হয় না তুই একটু বেশি ইমোশনাল, তার জন্য এই ঘটনাগুলো তোর লাইফে ঘটে গেছে? সে ঘটেছে, এখন আমি ওইসব নিয়ে কিছু আলোচনা করতে চাই না। হ্যাঁ ইমোশনাল, এটা বলবো না যে অবশ্যই আমরা দুজনেই ভীষণ ইমোশনাল। আমার মনে হয় যারা অভিনেতা অভিনেত্রীরা হয় তারা একটু ইমোশনাল হয়, কারণ আমরা বিভিন্ন চরিত্র প্লে করি। অনেক সময় এরকমও হয়েছে যে বাড়িতে কিছু একটা অশান্তি হচ্ছে বা কিছু একটা মন খারাপ, কোনো কিছু ঠিক নেই, আমাকে ফ্লোরে গিয়ে আমাকে হাসতে হচ্ছে বা হিরোর সাথে রোম্যান্স করতে হচ্ছে, কারণ আমি সেই কাজটা করছি, সেটাকে আমাকে 100%-এর বেশি দিতে হবে। এটা কিন্তু টাফ, মানে আর্টিস্টদের পক্ষে, মানে কারণ ক্যামেরার সামনে আমাকে সাবলীল থাকতে হবেই, আর আমার চরিত্রটাকে ফোটাতে হবে। তো এরকম অনেক সময় হয়েছে, কিন্তু সেগুলোকে খুব একটা সিরিয়াসলি না নিয়ে এগিয়ে গেছি, এগিয়ে যাচ্ছি। আর ইমোশনাল তো আমি আছি, আর কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল হওয়াটাও অনেক, হ্যাঁ, গুড সোল যারা আমি মানুষকে ভালোবাসতে জানি। একদমই তাই, যারা গুড সোল তারা ইমোশনাল হবেই, এটা ফ্যাক্ট, একদম রিয়েল ফ্যাক্ট। বাংলা ছবি, বলিউডের ছবি কিংবা সাউথের ছবি, সেখানে দেখা গেছে নায়করা নায়িকাদের তুলনায় বেশি সফল, এবং পরবর্তীকালে তারা দেখা গেছে যে তারা প্রত্যেকেই প্রডিউসার হয়ে উঠেছে নিজ নিজ জায়গায়। কিন্তু নায়িকাদের ক্ষেত্রে দেখা গেছে যে 20টা ছবি করার পরও সেইভাবে তাদের স্টিল স্ট্রাগল করে যেতে হচ্ছে, এবং প্রডিউসারের সংখ্যা হিসাবেও খুবই কম। এই যে বৈষম্য, পার্থক্য, এটা কেন? এটা তো হিস্ট্রি, মানে আজীবন হয়ে এসছে পুরুষতান্ত্রিক সমাজ। কারণ আমরা কিন্তু সেম কষ্টটাই করি, খাটনিটা করি। কোথাও গিয়ে এইরকম পুরুষতান্ত্রিক পুরুষদেরকে বেশি, ইভেন এটাও আমি আরেকটা জিনিস বলছি যে আমাদের থেকে কিন্তু পারিশ্রমিক তারা বেশি পায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মানে হিরোরা বেশি বা নায়করা বেশি পারিশ্রমিক পায়, এটাই হয়ে এসছে, এটাই আজীবনও হয়েছে। আমাকে এটাও শুনতে হয়েছে যে এরকম আমি আগে শুনেছি যে মেয়েদের, মানে হিরোইনদের যদি বিয়ে হয়ে যায় বা বাচ্চা হয়ে যায়, তাদের আর সেই পপুলারিটিটা থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা। আমার ক্ষেত্রে আমি কিন্তু একদম প্রপার চ্যাম্পিয়নের পর আবার কামব্যাক করে এতগুলো ছবি যে দর্শক পছন্দ করেছে, হিট হয়েছে, সেটা কিন্তু আমার বাচ্চা হওয়ার পর। আমি খুব ছোট, যেমন জানি, সবাই জানে মোটামুটি। এখন কিন্তু আমি কোথাও গিয়ে, বা আমরা অনেকেই ফিমেল ওরিয়েন্টেড বা ওমেন সেন্ট্রিক ছবি হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে যুগ বদলাচ্ছে। আর এটাও বলবো যে এটা আজীবন হয়ে এসছে, তো সেই গতানুগতিক ওইভাবেই চলছে। আমি এটাই চাইবো যে সবাই যেন সমান, যেহেতু পরিশ্রম করছি, সবাই যেন সমান জায়গাটা পাই, এটাই বলবো। বাংলা ছবি কিংবা অন্যান্য বিভিন্ন ছবির ক্ষেত্রে, বলিউড কিংবা সাউথ যে কোনো ছবির ক্ষেত্রে, প্রোডাকশন কস্ট এবং প্রমোশনাল কস্ট কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আর্টিস্টদের পারিশ্রমিক সেইভাবে বাড়ানো হয় না। কেন? তুই এটাকে কি চোখে দেখিস? এটাও ডিপেন্ড করছে। আচ্ছা, কিছু ছবি আছে যেগুলো করলে সেখানে একটু কম সবকিছু, কিন্তু কিছু কিছু চরিত্র, আমি ছবির কথা বলবো, চরিত্র, কিছু কিছু চরিত্র আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো মানে একই ধরনের, একই ধাঁচের নয়, নিজেকে এক্সপ্লোর করার অনেক জায়গা থাকে। সেই চরিত্রগুলোতে যদি একটু পারিশ্রমিক কমও পাই, তখন কিন্তু সেটা ম্যাটার করে না, কারণ আমি সেই কাজটা যদি ভালো করে করতে পারি, আমি দর্শক অবধি পৌঁছতে পারি, তখন কিন্তু সেই কাজটা দেখে যারা যারা দেখবে, আমি কিন্তু আরও 5টা কাজ করতে পারবো। সেটা তখন তার সাথে ব্যালেন্স করতে হয়। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস ব্যালেন্স, সেটা খুব মানে ডিপেন্ড করছে হচ্ছে চরিত্রটা বা গল্পটা, কন্টেন্টটা কীরকম, সেখানে আমি কি করতে পারছি, আমার কতটা জায়গা আছে। তো সেটাই হয়, মানে আমি যদি সেই ছবিটা হিউজ, আর একটা না প্রেডিকশন একটা মনে হয়
যে এই ছবিটা খুব ভালো হতে চলেছে, কারণ কন্টেন্ট তো এখন খুব ইম্পর্টেন্ট। মানুষজন যেহেতু এত ওটিটি প্ল্যাটফর্ম হয়ে এসে গেছে বা এত চ্যানেলস এসে গেছে, এত মানুষজন ফোনে বসে মুভি দেখছে, তো বিভিন্ন রকম কন্টেন্ট দেখতে পাচ্ছে। আমি মনে করি যে এমন কিছু কন্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কন্টেন্টের জন্য একটু যদি পারিশ্রমিক কমও পাই, আমি ওই কন্টেন্টটা দেখি বা ওই কাজটা দেখি, আমি আরও 5টা কাজ আমি পাবো, আর সেখান থেকে আমি আমার পারিশ্রমিকটা পাবো। তো সেটার সাথে ব্যালেন্স করা যেতে পারে। এই যে বড় বড় প্রোডাকশন হাউস আছে, তারা কি আর্টিস্টদের কোনোভাবে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করে? না 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 না, সেটা আমার মানে মনে কোনো হয় না। ব্যক্তিগত স্বাধীনতা কি তারা আর্টিস্টরা রাখতে পারে নিজেদের মতো, নিশ্চয়ই, ইচ্ছে আমি মতো তো চলতে রাখতে পারে? পারি, আমি তো রাখতে পারি, কারণ আমি যাদের সাথেই কাজ করেছি তাদের সাথে আমি প্রচুর কাজ করেছি। আর আমাদের ইন্ডাস্ট্রিতে প্রডিউসারের সংখ্যাও খুব বেশি নয়, আর যারা যারা ভালো ভালো বড় বড় ছবি করেন তারা সবাই আমার পরিবারের মতো। তো আমার মনে হয় না আমাদের মানে আমার মনে হয় আমাদের একদম কি ব্যক্তি স্বাধীনতা যথেষ্ট আছে। অনেক আর্টিস্ট আছে যারা ক্লেম করে যে ছবি থেকে সিরিয়ালে পয়সা বেশি। ইজ ইট ট্রু? না না, এটা ডিপেন্ড করছে, আমি সেটা বলতে পারবো না সিরিয়ালের ব্যাপারে, কারণ আমি এখন সিরিয়ালের জগতে নেই। তো আমি সেই বিষয়ে আমি যেহেতু অজানা, আমি বলতে পারবো না। আমি আমার ছবি করছি, কাজ করছি, আমি যেটা ডিজার্ভ করি, বা আমি যেরকম বললাম যে খুব ভালো গল্প হলে সেখানে একটু পারিশ্রমিক কম করেও আমি কাজটা ভালো করে করতে পারি, বা আরো তার জন্য আরো অনেকগুলো কাজ আমি পেতে পারি। সো এভরিথিং ইজ ব্যালেন্স। শ্রাবন্তীকে যদি সেরকম কোনো চ্যালেঞ্জিং চরিত্র সিরিয়ালে অফার করা হয়, সেরকম একটা ক্যারেক্টার, মানে বুম্বাদাও কাজ করেছে, শ্রাবন্তী কি কাজ করবে? এখন আপাতত আমি সিরিয়ালটা নিয়ে ভাবছি না, ইন ফিউচার আমি জানি না, কারণ আমার কাছে অভিনয়টা সব থেকে ইম্পর্টেন্ট। আর আমি নায়িকা শ্রাবন্তীর থেকে আমি নিজেকে অভিনেত্রী শ্রাবন্তী বেশি প্রেফার করি। তো কারণ আমি খুব ছোটবেলায় আমি প্রচুর সিরিয়াল করেছি, আমার ছোট পর্দায় অনেক দর্শক দেখেছে, এখনো কোনো জায়গায় গেলেই তুমি কিন্তু এই সিরিয়ালটা করেছো, তোমাকে দেখেছি, আমার সেটা ভালো লাগে। আমি নিজেকে আমার অভিনয় সত্তাটাকেই আমি দর্শকের কাছে আনতে চাই বা নিয়ে আসছি। তো এখন আমি ছবি নিয়েই ভাবছি। ওটিটি করার খুব ইচ্ছা আছে, ভালো ভালো গল্প যদি পাওয়া যায়, মানে যেখানে আমার কিছু করার আছে, যেখানে এই মানে শ্রাবন্তী এই কাজটা করতে পারে বা এটা শ্রাবন্তীর জন্য এই চরিত্রটা, সেটা আমি করতে পারি, কিন্তু আপাতত সিরিয়ালের ব্যাপারে ভাবছি না। শ্রাবন্তী যদি নায়িকা না হতো তাহলে অন্য কি হতো? শ্রাবন্তী নায়িকাই হতো। দেবী চৌধুরানী তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ এই চরিত্রটা? দেবী চৌধুরানী মানে আমি মনে করি যে আমার জায়গায় যে কোনো অভিনেতা বা অভিনেত্রীর খুবই গুরুত্বপূর্ণ হতো, কারণ এরকম ঐতিহাসিক চরিত্র খুব কম হয়, মানে সবাই এত মানে সাহস করে উঠতে পারে না, কারণ এই ছবির এইসব ঐতিহাসিক চরিত্রগুলো করার জন্য বা ঐতিহাসিক ছবি করার জন্য অনেক রিসার্চের দরকার পড়ে। সো আমি অবশ্যই আমাদের ছবির ডিরেক্টর শুভ্রজিৎদার কথা বলতে চাই, শুভ্রজিৎ মিত্র, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো ওনার অনেক রিসার্চ হয়েছে এই ছবির জন্য করেছেন। আমি তো বলবো মানে যে সালে এই ছবি, মানে এটা তো সত্যি ঘটনা, দেবী চৌধুরানী বলে একজন সত্যি একজন মানে অন্যতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সো এর পিছনে অনেক রিসার্চ আছে। আর আমি অলওয়েজ চেয়েছিলাম যে এরকম একটা লড়াকু চরিত্র করতে, কারণ আমরা দুজনই আমাদের দাদু স্বাধীনতা সংগ্রামী, আর আমাদের বাবা এক্স আর্মি, অবভিয়াসলি। সো কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা লড়াকু ব্যাপার আছে। না, সেটা তোর মধ্যে স্পেশালি বেশি আছে। না, তোর মধ্যেও প্রচন্ড আছে দিদি, এটা না, কারণ আমি এটাই বলবো যে অলওয়েজ ম্যানিফেস্ট করতাম যে কোনোদিনও হয়তো এরকম একটা ঐতিহাসিক চরিত্র করব, কারণ আমরা বলিউডে অনেক ছবি দেখেছি, ইভেন টলিউডেও কিছু ছবি দেখেছি যেখানে এরকম ঐতিহাসিক মানে গল্প নিয়ে সিনেমা হচ্ছে। তো আমি খুব ফরচুনেট যে এরকম একটা সুযোগ পেয়েছি দেবী চৌধুরানীর মতো, আমার জন্য ভীষণ স্পেশাল, আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। এই চরিত্রটা করতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে ডেফিনেটলি, আমি শুনেছি আগেও, সেটা আমার দর্শকদেরও দেখেওছি এবং দর্শকদেরও জানা দরকার। এছাড়াও অ্যাকশন, যেটা অলমোস্ট তোকে শিখতে হয়েছে, একদম প্রপার ট্রেন্ড হতে হয়েছে তার জন্য। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর কাছে এরকম একটা ঐতিহাসিক চরিত্র একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একদম। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে কিরকম ভাবে প্রিপারেশন নিয়েছিলিস মেন্টালি এবং ফিজিক্যালি?
ওকে, প্রথম যখন এই চরিত্রটা আমার কাছে এসেছিল, মানে শুভ্রজিৎ দা আমাকে যখন ন্যারেট করেছিল, মানে আমি পারবো, এটা করতে পারবো, যেখানে তলোয়ার চালাতে হয়েছে আর তারপর ঘোড়া চালানো, তো মানে আমার এটা মনে হচ্ছিল যে এটা একটা চ্যালেঞ্জ, কারণ দর্শক আমাকে এইভাবে কোনোদিনও দেখেনি। আমাকে দেখেছে মিষ্টি রোম্যান্টিক প্রেম করছি বা হিরোর সাথে ডান্স করছি, গান গাইছি, তারপর গয়নার বাক্সতেও দেখেছে বা বুনো হাসে বা একটু অন্য ধারার ছবিতেও আমাকে দেখেছে, কিন্তু এইরকম ধরনের চরিত্র আমি কোনোদিনও করিনি। তো আমি খুব প্রচন্ড মানে খুব ভালো করে শুনলাম স্ক্রিপ্টটা, আমার চরিত্রটা আমাকে ন্যারেট করা হলো। আর ছোটবেলায় আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটা আমরা অবশ্যই তুই আমরা সবাই শুনেছি, অফকোর্স, দেবী চৌধুরানী। তো আমার কাছে সত্যি মানে আমি ভীষণ ভয়ই পাচ্ছিলাম যে কি করব, কিভাবে কি করব। এখানে না অন্য ধরনের ফাইট আছে, মানে লাইক ধর এই যে তলোয়ার চালানো, তখন তো আর মানে আমরা যারা ডাকাতি করছি, মানে ডাকাতি মানে আমরা গরিব লোকেদের ভালোর জন্যই করছি, ইংরেজদের সাথে লড়ছি, ঠিক আছে, তো সেই সময় তলোয়ার চালানো একটা অন্যরকম ভাবে, তার জন্য প্রাজ্ঞ খুব হেল্প করেছে। আচ্ছা, এই ব্যাপারে একটা প্রশ্ন আছে, কারণ এটা শুনেছিলাম আমি, প্রাজ্ঞর সাথে এটা প্র্যাকটিস করার সময় তুই নাকি হার্ট হয়েছিলিস, মানে একটা ভাবে কোনোভাবে তোর গায়ে তলোয়ারে মানে কেটে গেছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। कुछ पाने के लिए कुछ खोना तो पड़ता है। কি হয়েছিল সেই সময়? না সেই সময় কি এক্স্যাক্টলি কি হচ্ছে, আমি প্রথম দিন যেদিন আমি তলোয়ার নিয়েছি আর কি, হাতে তলোয়ার ধরেছি, আর তলোয়ার গুলো না যথেষ্ট ভারী, মানে বেশ ওজন আছে। তো সেটা করতে গিয়ে, কারণ আমি আগে কোনোদিনই আমি একদমই জানি না, আমার কোনো আইডিয়াই নেই, সো প্রথম দিন একটু করতে গিয়ে ওটা আমার হাতে একটু লেগেছিল, সেটা খুব একটা ম্যাটার করে না, সেটা অনেকেরই, মানে আমার সাথে বিবৃতি ছিল, অর্জুন ছিল, ওদেরও একটু আধটু আঘাত লেগেছে, কিন্তু প্রাজ্ঞ এবং আমাদের ডিরেক্টর শুভ্রজিৎ দাও ছিলেন, এত ভালো করে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছিল আমাদের, সো আমাদের খুব একটা প্রবলেম হয়নি। শুটিংয়ের সময় ওটা খুবই কাজে লেগেছে। আর সেই সময়টা দু আড়াই মাস আমরা শিখেছিলাম আর কি তলোয়ার চালানো। তো আমি ঘরে বসে শুয়ে শুয়ে এরকম করছি, মানে এমন একটা হয়ে গেছিল। তারপর ঘোড়া চালানো, প্রত্যেক দিন সকালবেলা 5টার সময় উঠে গিয়ে হর্স রাইডিং করছি। সো এটা একটা জার্নি, আমি কিন্তু খুব এনজয় করেছি। এই ছবিটার জন্য আমি অনেক কিছু শিখেওছি। সব থেকে কোন জিনিসটা শিখেছি? পেশেন্স। এক্স্যাক্টলি। আচ্ছা, কোথাও গিয়ে কি মনে হয় এই ছবিটা বাংলা ছবির ধারাটাকে একদম পাল্টে দিয়েছে? একদমই। এখন আমার মনে হয় অনেকেই এরকম ঐতিহাসিক গল্প নিয়ে ছবি বানাবেন, ছবিটি যখন দেখবেন, কারণ আমার তো মনে হয় তুই হচ্ছিস ঐতিহাসিক ছবির মানে এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীর জন্য পথপ্রদর্শক। শুধু আমি নয়, এই ছবিতে বুম্বাদা আছেন, আরো অনেকেই আছেন। মানে তোর কাছে তো একটা বিশাল চ্যালেঞ্জিং চরিত্র, এবং যা ভাবে আমরা টিজার দেখছি মানে চোখ ধাঁধানো। একদমই, কারণ আমি নিজেও ছবিটি পুরো দেখা হয়ে গেছে আমার, মানে অসাধারণ। থ্যাংক ইউ। ছবিটা আমার দেখা হয়ে গেছে, আমি দেখার সময় আমি অ্যাজ আ ভিউয়ার বলছি, আমার গায়ে কাটা দিচ্ছিল, লিটারালি কাটা দিচ্ছিল। হ্যাঁ, কারণ এটা সত্যিই টাফ, এরকম একটা মানে এরকম একটা গ্র্যান্ডার নিয়ে এরকম একটা হিউজ স্কেলের ছবি খুব কম হয় বাংলায়। আমি এর আগে ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সাহিত্য নিয়ে কাজ করেছি, টেলিফিল্মস করেছি, বাট প্রথমবার মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আর্কাইভাল যে ইতিহাসটা সেটাকে কম্বাইন করে কিন্তু এই ছবিটা, শুধু উপন্যাস নয়। সো ভীষণ টাফ ছিল। অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্যাক্ট যেটা ঘটেছিল সেটা মিলিয়ে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। একদমই তাই। দেবী চৌধুরানীতে এই মেয়েটির চরিত্রই ছিল, সে ঘর ছাড়া, মানে তাকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছে, একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী হচ্ছে দেবী চৌধুরানী। মানে নারী শক্তির হচ্ছে জার্নি, যেটা করে নারী একদম কোমল থেকে শক্ত হয়ে ওঠা, স্ট্রং হয়ে ওঠা। একদমই অসাধারণ লাগলো এই কথাটা শুনে। আচ্ছা, রিসেন্টলি আমরা জানতে পেরেছি মমতা ব্যানার্জি, আমাদের চিফ মিনিস্টার, দেবী চৌধুরানী মন্দির স্থাপন করেছে, কেমন লাগছে? মাননীয়া অবশ্যই, মানে আমরা খুব লাকি যে আমাদের ছবি রিলিজের সময় মাননীয়া আমাদের দিদি মানে আবার খুব সুন্দর করে রেনোভেট করে দেবী চৌধুরানীর মন্দির ওপেন করেছেন। তো আমরা খুব লাকি। আমি তো আমার গায়ে কাটা দিচ্ছিল, বিশ্বাস কর। আমি যখন শুনতে পেয়েছি, আমি অনেক ধন্যবাদ, কি বলবো, আমি কৃতজ্ঞ, আমার পুরো টিম কৃতজ্ঞ, আমাদের দেবী চৌধুরানীর পুরো টিম। এই সময়ই আর কি এত একটা
সুন্দর ঘটনা ঘটেছে। খুবই ভালো লাগছে। আর মানে কি বলবো, আমি চাই এবার দর্শনার্থীরা আসুক মন্দিরে, আমরাও আশা করছি যাব আমাদের পুরো টিম নিয়ে। খুবই ভালো লাগছে। ছবির তো ভীষণভাবে প্রমোশন চলছে, বুম্বাদা, তুই এবং আরো দুজন আছে যারা হচ্ছে বিবৃতি দর্শনা। হ্যাঁ, বিবৃতি দর্শনা। তো সবাই মিলে ফুল ফ্রেজেড একদম গোটা টিমটা দারুণভাবে প্রমোশন করছে। কিন্তু কোথাও গিয়ে অর্জুনকে কিন্তু দেখা যাচ্ছে না, অথচ এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে রঙ্গরাজ। অর্জুন কোথায়? অর্জুন হচ্ছে বেসিক্যালি ও খুব ব্যস্ত, ও আছে আমাদের সাথে, আচ্ছা, প্রত্যেক দিন আমাদের খোঁজ খবর নিচ্ছে, মানে ও ভিডিও কলেও আসছে। কিন্তু ও এমনই একটা কাজ করছে, বম্বেতে আছে, বম্বেতে ওর কাজে ব্যস্ত, ওই জন্য আসতে পারছে না, যেহেতু সিরিয়াল করছে, ছুটি পাওয়াটা খুব টাফ। কিন্তু কোনোভাবে ও আমাদের সাথেই আছে। আমি অর্জুনের ব্যাপারে বলতে চাই যে এই ছবিতে অর্জুনকে চেনা যাবে না, মানে ওর একটা অন্য অবতারে দেখতে পাবে অর্জুনকে। মানে এখানে অনেকগুলো ক্যারেক্টারই সব ডিফারেন্ট, মানে সবাই দর্শক এটা বুঝবে যে একে তো আগে কখনো দেখিনি, নতুন কিছু দেখতে পাচ্ছি, মানে সবার থেকেই নতুন কিছু পেতে চলেছে। ব্রজেশ্বরের সাথে কিরকম স্ক্রিন প্রেজেন্স ছিল তোর? আমি কিঞ্জলের সাথে আগে একটা ছবি করেছি, ভূতচক্র প্রাইভেট লিমিটেডে। সেখানে খুব মানে ছোট একটা ক্যারেক্টার আমরা, মানে আমার সাথে ছিল আর কি, আমার হাজবেন্ডের ক্যারেক্টার। তখনই আলাপ হয়েছিল, উনি একজন ডক্টর। আচ্ছা, হ্যাঁ, তো আমি ওর সাথে মানে ডাক্তারি এইসব কিভাবে কি, মানে এরকম করে জিজ্ঞেস করেছি। আর এত ব্রিলিয়ান্ট, এত স্পন্টেনিয়াস একজন অভিনেতা, আর ওর ওর শব্দগুলো শুনতে আমার খুব ভালো লেগেছিল। আর দেবী চৌধুরানীতে অসাধারণ করেছেন ব্রজেশ্বর, সেটা ক্লাইম্যাক্সের সিনটায় দর্শক দেখতে পাবে আর কি ব্রজেশ্বরকে। খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। ছোটবেলায় বেনু কাকুর সাথে অনেক কাজ করেছিস, এখন আবার এই ছবির মাধ্যমে কামব্যাক হয়েছে। ভালোবাসা একটা ছবিতেও হচ্ছে বেনু কাকুর সাথে কাজ করেছিস, কেমন ছিল এক্সপিরিয়েন্স? বেনু কাকুর সাথে আমি অনেক কাজ করেছি, ছোটবেলায় ওনার ডিরেকশনেও আমি কাজ করেছি, ইভেন পুরো ফ্যামিলির সাথে, মানে আমি মিঠু আন্টি, বেনু কাকু, আমার বাবা মার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, যেহেতু বাবার সাথে তুই জানিস বাবা মার সাথে আমি শুটিং এ যেতাম ছোটবেলায়। তো এই ছবিতে কিন্তু বেনু কাকুর ঠিক অপোজিট, মানে আমাকে সহ্য করতে পারছে না, আমার শ্বশুর মশাই হয়েছেন দারুণ, মানে আমার জাদ্রেল শ্বশুর মশাই। আর ওনার মানে ভয়েসের আমি ফ্যান, ওইরকম গলা, ওইরকম একটা পুরুষালী গলা খুব কম শোনা যায়। তো আর অ্যাক্টর তো কি বলবো, আমি খুবই নগণ্য ওনার ব্যাপারে বলার, বাট খুবই খুবই গুড এক্সপিরিয়েন্স ছিল আর কি। আচ্ছা, টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক রকম খবর শোনা যায়, আর একটা জিনিস মানে প্রত্যেকেই অভিনেতা অভিনেত্রীদের একটা স্বপ্ন থাকে একটা ড্রিম চরিত্র করার, কিন্তু কোনো কোনো সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যে ওই চরিত্রটা কনফার্ম করার পরও ফাইনালি জানা যায় সে অন্য কেউ করছে। কেমন লাগে? কি সব প্রশ্ন বাবারে। আমার সাথে হয়েছে, বাট আমি নাম নেব না, ঠিক আছে। বাট আমার কাছে কি জানিস তো দিদি, তুই তো জানিসই, আমার কাছে একটা ব্যাপার আছে যে যেটা আমার কপালে নেই সেটা যতই আমি চাইবো সেটা আমার হবে না, আমার যেটা কপালে লেখা আছে সেটাই হবে। সো আমি কোনো কিছুতেই রিগ্রেট করি না, এটাই আমার লাইফের ফান্ডা। রিগ্রেট করে কোনো লাভ নেই। হ্যাঁ, সাময়িক কষ্ট লাগে, খারাপ লাগে, আমরা সেই চরিত্রটা নিয়ে ভেবে ফেলি, আমি এই কিভাবে কি করব প্ল্যানিং করতে শুরু করি, সেই চরিত্রের মধ্যে নিজেকে নিয়ে যেতে শুরু করি, মানে জলের মতো, লাইক ওয়াটার, যে পাত্রে ঢালছে। অ্যাক্টরটা ওয়াটার, আমি তো মনে করি আমি জল, কারণ আমাকে যে চরিত্রটা দিচ্ছে আমি সেই চরিত্রতে ভাসিয়ে নিয়ে যাচ্ছি নিজেকে। তো আমি এটাই বলবো যে আমি রিগ্রেট করি না, যা আমার কপালে আছে সেটাই হবে। যে কোনো বলিউড কিংবা টলিউড ইন্ডাস্ট্রিতে একটা জিনিস আছে যে যারা একটু ক্ষমতাবান, মানে অধিকর্তা অলমোস্ট বলা চলে, তারা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ছবির এই যে মার্কেটটাকে নিজেদের কাছে রেখে দেয়, এবং যার ফলে কি হয়, অনেক ছবি, অনেক ভালো ভালো ছবি আসে কিন্তু চলে যায়, কেউ জানতে পারে না। এবং রিসেন্টলি সুদীপ্তা দিও একটা খুব আক্ষেপের সাথে একটা কথা বলেছিল যে আমার ছবি, এত ভালো ছবি রিলিজ করলো কিন্তু আমি দর্শকের কাছে তুলে ধরতে পারলাম না। এই যে একটা স্ট্রাগল, এরকম কোনো স্ট্রাগলের সম্মুখীন তোকে হতে হয়েছে? আমাদের অ্যাক্টরদের না অনেক ধরনের ক্যারেক্টার করতে হয়, অনেক রকম ছবি, আর আমরা বলতে পারবো না কোন ছবিটা চলবে কোন ছবিটা চলবে না, আমরা আশা করতে পারি। না, হল সবসময়, হল না একটা রিজার্ভ থাকে না, অনেক ভালো ভালো ছবি আসে যেগুলো হল রিজার্ভেশনের কারণে সেই ছবিগুলো হলে চালানো হয় না, যার ফলে মুষ্টিমেয় কয়েকটা হল পাওয়া যায় এবং সেখানে ছবি চলে আবার বেরিয়ে যায়। এবং এর ফলে কি হয়, আর্টিস্টদের অনেক
বাজেভাবে ফেস করতে হয়, এরকম কোনো সিচুয়েশন তোর সাথে না, ঘটেছে? আমার সাথে এখনো অবধি ঘটেনি, আশা করছি ঘটবেও না। আমি এটা মনে করি এই অভিনেতা অভিনেত্রীদের তো কিছু করার নেই, যেদিন আমি প্রডিউসার হব সেদিন আমি ভাববো অবশ্যই। এখন আমি এটাই ভাববো যে আমি চাইবো আমার ছবি দর্শক দেখুক। আর আমি এখন যেটা একটা নতুন মানে একটা রুল হয়েছে যেখানে আমাদের বাংলা ছবিকে, যে কোনো বাংলা ছবিকে প্রাইম টাইম দেওয়া হচ্ছে। তো এটা আমাদের বাংলা ছবির জন্য খুবই ভালো। শুধু বলিউড ছবিকে প্রাইম টাইম না দিয়ে আমাদেরকেও দেওয়া হচ্ছে। দেবী চৌধুরানী ছবিতে দুটো নতুন মুখ দেখছি, একটা হচ্ছে বিবৃতি চ্যাটার্জি আর একটা হচ্ছে দর্শনা বণিক। ওরা মোটেই নতুন মুখ নয়। দর্শনা এবং বিবৃতির প্রচুর ফ্যান ফলোয়িং, আমি নিজে ওদের ফ্যান, আমার ভীষণ দুজনকে ভালো লাগে। নিশি এবং সাগর, একটু ওদের ব্যাপারে বল, কেমন গেছে ওদের সাথে? আমার দুই নারী শক্তি। হ্যাঁ, নারী শক্তি। আমি বিবৃতির ব্যাপারে বলতে পারি, মানে অসাধারণ অভিনয় করেছে। ওর এক্সপ্রেশন, ওর সব থেকে ওর ওই দুটোর চোখ, মানে জাস্ট কথা বলে। আর নিশি ক্যারেক্টারটা ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার। এখানে নিশির কাছ থেকেই আমি, এবং অবশ্যই বুম্বাদার কথা বলবো। হ্যাঁ, অবভিয়াসলি ভবানী চরণ পাঠক যে বুম্বাদা যে ক্যারেক্টারটা করেছে, ওকে না মানে ওকে অন্যভাবে ইউজ করেছে শুভ্রজিৎ দা এখানে। ওর নিশিকে বিভৎস ফাইট করেছে ও, মানে যেটা মানুষ আনএক্সপেক্টেড ফাইট। তারপর এক্সপ্রেশন বলা যেতে পারে, ওর ডায়লগ একদম অন্যরকম ছিল, খুব টাফ ছিল। আর শি ইজ আ ভেরি নাইস পার্সন, আমার ভীষণ ভালো লাগে ওকে, ভীষণ মিষ্টি আর খুব ক্লিয়ার কাট টু কাট কথা বলে, যেটা ওর মনে সেটা ওর মুখে। আর দর্শনার ব্যাপারে কথা বলতে পারি, ভীষণ মিষ্টি, ওকে দেখলেই মনে হয় গালটা টিপে আদর করে দিই, এত মিষ্টি একটি মেয়ে আর এত শান্ত। আমি ওকে জিজ্ঞেস করি তুই কি সারাক্ষণ এইরকমই শান্ত থাকিস? হ্যাঁ, আমি এরকমই। তো এই ছবিতে সাগরের চরিত্র করেছে, একটা সিন আছে ও মুখটা ভেঙছে একটু অন্যরকম ভাবে, স্যাড ফেসেই মুখটা এমন মিষ্টি করে ভেঙছে যে সেটা দেখে আমার মনে হচ্ছিল আমি স্ক্রিনে গিয়ে ওর গালটা টিপে দিই, এত সুইট। তো ওভারঅল আমাদের পুরো টিমের সবাই খুব খুব ভালো। এই যে অ্যাকশন কুইন হিসাবে ছবি করেছিস দেবী চৌধুরানী, ছোটবেলা থেকেই তো তোর মধ্যে একটা অ্যাকশন কুইন নেচার ছিল, যেটা আমি খুব ভালো করে জানি অফকোর্স, কিন্তু আপনাদেরও সবার জানা দরকার। ছোটবেলার একটা ইনসিডেন্ট বল, যেটা তুই প্রতিবাদী স্বরূপ ছিলিস সেই সময়, সেই মুহূর্তটা একটু শেয়ার কর। প্রতিবাদী স্বরূপ এরকম তো অনেক কিছু আছে, এখন কোনটা বলবো সেটাই ভাবছি। হ্যাঁ, সেই মানে একটা ঘটনা ঘটেছিল না, সেই রাস্তা দিয়ে আসছিলাম কোনো সময়। হ্যাঁ, সেটা তোর জন্য। হ্যাঁ, আর বেচারাগুলো তোকে পছন্দ করতো, আর কি করা যাবে এখন বলে তো লাভ নেই। আমি আপনাদের সাথে, দিদি তো জানে, আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা স্কুল থেকে না কোথাও পড়া থেকে, টিউশন থেকে ফিরছিলাম, তো 3-4টে ছেলে এসে আর কি দিদির সাথে কথা বলার চেষ্টা করছে বা একটু অন্যরকম ভাবে ইঙ্গিত করছে, তো আমি সবকটাকে ধরে খুব পিটিয়েছিলাম, এটা আমার মনে আছে। অবভিয়াসলি আমার দিদিকে কেউ যা ডিস্টার্ব করবে। এক কথায় বল, শ্রাবন্তী শান্ত না দুষ্টু? ভীষণ দুষ্টু, পৃথিবীর মতো দুষ্টু। হ্যাঁ, এটা আমার থেকে ভালো কেউ জানে না, সেটা তো ঠিকই। এপার বাংলা ওপার বাংলা দুটো জায়গায় কাজ করেছিস, কিরকম এক্সপিরিয়েন্স ছিল? দারুণ। আমি তিনটে না, আমি 4টে ছবি করেছি, কম্বাইনে করেছি, যেটা ইন্ডো বাংলা ছবি, যেমন শিকারি সুপার ডুপার হিট, যেটা সাকিবের সাথে আমার প্রথম ছবি। তারপর ভাইজান এলোরে, তারপর বিক্ষোভ বলে একটি ছবি করেছি, যদি একদিন করেছি। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, মানে হিউজ ফ্যান ফলোয়িং আমার ওখানে। তারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট রেসপেক্ট করেছে, তো সেটাই আমার মানে আমি পজিটিভ ওয়েতে অবভিয়াসলি। এখন যদি বাংলাদেশের কোনো ভালো ছবি, ভালো প্রজেক্টের অফার আসে, করবি? হ্যাঁ, নিশ্চয়ই করবো, সেরকম ভাবে সবকিছু ঠিকঠাক থাকলে কেন করবো। আগে যে সমস্ত ছবি হতো সেই সময়কার ছবিতে টিকিট ব্ল্যাক হতো এবং হলে রীতিমতো ভাঙচুর শুরু হয়ে যেত, কিন্তু এখনকার ছবিতে আর্টিস্টদের, হিরো হিরোইনদের প্রত্যেককেই মানে রীতিমতো হচ্ছে ভোটের প্রচারের মতো সবার কাছে, মানে সমস্ত দর্শকের কাছে বারবার পৌঁছতে হচ্ছে, প্রমোশন করতে হচ্ছে, কোয়াইট স্ট্রাগল, মানে সারাদিন এই প্রমোশনের জন্য এদিক ওদিক বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, যেটা একসময় একদমই ছিল না। তো কোথাও গিয়ে এই যে দর্শকের কাছে একটা যে আবেদন জানাতে হচ্ছে আর্টিস্টদের যে প্লিজ আমাদের ছবিটা এসে দেখুন, এটা কি কোনোভাবে তারা মানে এই যে দর্শকরা অতিরিক্ত বেশি বুঝে গেছে, কিংবা তারা
যার জন্য তারা বেশি জাজমেন্টাল হয়ে গেছে, ইনটলারেন্ট হয়ে গেছে? কি মনে হয়? আমি এটাই বলবো যে জেনারেশনের সাথে সাথে বা মানুষের চিন্তাভাবনার সাথে সাথে আমাদের কাজকর্মগুলোও আমরা মানে অনেক বেশি চেঞ্জ করছি বা ভাবছি, চিন্তাভাবনা করছি। অবশ্যই আমিও আগে অনেক এরকম ছবি আছে যেখানে প্রমোশন হল ভিজিট করতাম, আমরা ছবি রিলিজের পর আমরা প্রমোশন করতাম, হল ভিজিটে যেতাম, দর্শকদের সাথে ইন্টারাক্ট করতাম। এখন আমরা আগে যাচ্ছি, কোথাও গিয়ে মানুষজন আমাদেরকে চাইছেও কাছে, মানে সামনে দেখতে চাইছে, অবভিয়াসলি সামনে দেখতে চাইছে। আর আমারও আমি মনে করি যে এখন বহু সংখ্যক ছবি হচ্ছে, সবাই সবার ছবি নিয়ে, আমি আমার যে প্রোডাক্টটাকে বানিয়েছি সেটা আমরা যাচ্ছি, বা প্রডিউসার ডিরেক্টর যাই হোক, আমরা আর্টিস্টরা আমরা ছবিটা যাতে দর্শক অবধি, যে এরকম একটা বড় ছবি আসছে, আপনারা আসুন দেখুন। আমার মনে হয় এটা আমাদের দর্শকদের সাথে বেশি আমরা কানেক্ট করছি। আমি এটাকে পজিটিভ ওয়েতেই নেব, কারণ আমি নিজে খুব এনজয় করছি যে আজকে আমরা শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চড়ে আমরা আমাদের পুরো দেবী চৌধুরানীর টিম র্যালি করেছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সময়ের সাথে সাথে যুগ যেমন চলবে সেইভাবে কিন্তু আমাদেরকেও আমাদের কাজটা করে যেতে হবে। কিন্তু কোথাও গিয়ে এই যে কমেন্ট সেকশনে প্রচন্ডভাবে একটা পার্সোনালি অ্যাটাক করছে সাধারণ মানুষজন, একটা সময় তো এগুলো ছিল না, যথেষ্ট আর্টিস্টদের সম্মান ছিল, রেসপেক্ট ছিল, যেখানে হচ্ছে সিনিয়র আর্টিস্টদেরও অসম্মান করা হচ্ছে এবং রীতিমতো ওদেরও পার্সোনাল জায়গায় প্রচন্ডভাবে ট্রোল করা হচ্ছে, ভীষণভাবে বাজেভাবে কথা বলা হচ্ছে, বডি শেমিং যাই বলো, মানে সেখানে কোনো জায়গা থেকে আমরা পজিটিভ জিনিসটা খুব কম দেখতে পাচ্ছি, বেশিরভাগ দেখছি নেগেটিভ কমেন্টস আমরা বেশি আমাদের চোখে পড়ে। তো একটা আর্টিস্টদের তরফ থেকে প্রতিবাদ আসা উচিত না, বলা উচিত যে এটা কেন হচ্ছে। সুযোগ হয় প্রতিবাদ তো আমরা করি, কিন্তু কতজনকে মানুষকে চেঞ্জ করব? আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না, আগে তো সত্যি কথা বলতে গেলে মোবাইল ফোনই ছিল না। প্রেস মিটে স্পেশালি রিপোর্টাররা নানা রকম প্রশ্নে আর্টিস্টদের বিদ্ধ করতো, মানে ভীষণভাবে অ্যাটাক করার চেষ্টা করতো। কিন্তু এখন দেখছি সাধারণ দর্শকও সেই জায়গায় সেম পাথে চলছে। তো তুই এখানে কিভাবে এই দৃষ্টিভঙ্গি, তোর দৃষ্টিভঙ্গি? আমার দৃষ্টিভঙ্গি এটাই বলবো যে সব মানুষ একরকম হয় না। তখন এত সোশ্যাল মিডিয়াও ছিল না, কারণ এখানে একটা মাধ্যম পেয়ে যাচ্ছে যেখানে মানুষজন যে যার ফ্রাস্ট্রেশন বা তার পছন্দ না অপছন্দ না সেগুলো একটা জায়গা পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। সেখানে তো আমরা কিছু করার নেই, আমরা তো আমাদের কাজ করবই। আর আমরা আমাদের ছবিটা দর্শক অবধি নিয়ে যেতে হবে, আমাদের ছবির প্রচার করতে হবে। সেটা আমার ছবির ক্ষেত্রেই ভালো। আমার মনে হয় আমরা বেশি ইন্টারাক্ট করতে পারছি লোকেদের সাথে, আরো বেশি তাদের পছন্দ অপছন্দ জানতে পারছি। একটা সময় ছিল যে সময় হচ্ছে কমার্শিয়াল ছবির সাকসেস বিশাল ছিল, প্রচুর টাকা ইনকাম করেছে প্রডিউসাররা, কিন্তু বর্তমান যুগে বাংলা ছবির এই কমার্শিয়ালি সেইভাবে হাইপটা পাচ্ছে না। এটা কি চোখে দেখিস তো, মানে কি মনে হয় এটা দেখে? না, কিছু না, এখানে ব্যাপারটা হচ্ছে তখন কমার্শিয়াল ছবির, তখন আমি এটাই বলবো যে এখন হাতে ফোন, আর সেখানে নানান রকম চ্যানেল বা নানান রকম মাধ্যমে পুরো স্টোরি দেখে নিচ্ছে, গল্প দেখে নিচ্ছে, এক্সপোজ হয়ে যাচ্ছে সবকিছু। তো সেটা তো হচ্ছে, কারণ যুগের সাথে সাথে আমাদেরকে সেইভাবেই চিন্তা ভাবনা করতে হবে। মানুষ এখন কন্টেন্ট ড্রিভেন দেখতে ভালোবাসে, আমি নিজে খুব ভালোবাসি কন্টেন্ট ড্রিভেন ছবি দেখতে। আমার মনে হয় যে এখন যেটা হয়েছে, এখনকার জেনারেশনে সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে যে কন্টেন্ট, ভালো গল্প হতে হবে। মানুষ এখন খুব চুজি হয়ে গেছে, কিন্তু গল্প তো ভালো হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে, এবং আর্টিস্টরা ভীষণ ভালো অভিনয় করছে, সেই ছবিগুলো পছন্দও করছে দর্শক। একদম এটা এখন হচ্ছে ওরকমই, মানে তুমি একটা দুটো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস নিলে যারা খুবই পপুলার, তার সাথে তুমি যদি তোমার কন্টেন্ট যদি ভালো হয়, সেই ছবিটা হিট হতে বাধ্য। শ্রাবন্তী চ্যাটার্জির লাইফে অ্যাওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট না অভিনয় বেশি ইম্পর্টেন্ট? অ্যাওয়ার্ড আমার মানুষের ভালোবাসা, যেটা আমি সবসময় পাই। আর হ্যাঁ, অ্যাওয়ার্ড পেলে সম্মানিত হলে কার না ভালো লাগে, কিন্তু আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড যদি হয়, সেটা হচ্ছে আমার এত সংখ্যক মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ, তাদের কি বলবো আনকন্ডিশনাল লাভ, সেটাই আমার কাছে অ্যাওয়ার্ড। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? ফিউচার প্ল্যান তো অনেক কিছুই আছে, বাট ফিউচার তো আনপ্রেডিক্টেবল, বলা যায় না। বাট যেগুলো ইচ্ছা আছে, আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই, নিজেকে এক্সপ্লোর করতে চাই, নিজের অভিনয় আরও যাতে ভালো কিছু মানুষকে উপহার দিতে পারি সেই ধরনের চরিত্র করতে চাই। আরও যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি
বিভিন্ন দেশে দেশ বিদেশ ঘুরতে যেতে চাই, এক্সপ্লোর করতে চাই। আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, আর অবশ্যই পরিবারকে ভালো রাখতে চাই। আর প্রডিউসারের ব্যাপারে যেটা বললি, ইচ্ছা তো আছে প্রোডাকশন হাউস করার, কিন্তু প্রপার নিজেকে তৈরি করে বা সেই ব্যাপারে জেনে ঠিকঠাকভাবে এগোতে চাই। আজকের যারা নিউ জেনারেশন, তারা যদি তোকে আইডল হিসাবে ভাবে, তো তাদের কাছে তোর তরফ থেকে কি মেসেজ হবে? আমি এটাই বলবো, আমার যারা আমাকে সত্যি ভালোবাসে বা যারা আমাকে আইডল মনে করে, তাদের জন্য আমি বলবো যে লোকে কি বলছে সেগুলো ভেবে লাভ নেই। তোমার জীবনটা সে এসে রান করবে না, তোমার জীবনটা তোমাকেই রান করতে হবে, তোমার পরিবারকে তোমাকেই ভালো রাখতে হবে। আর স্টে পজিটিভ, আর নিজের কাজ করো, সৎ পথে কাজ করো, ভালো থাকো, কারণ জীবন একটাই। এবার তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বিয়ন্ড পডকাস্টের তরফ থেকে তোর জন্য একটা দারুণ গিফট আছে। একটা না, অনেকগুলোই আছে এখন। অ্যাকচুয়ালি আমার বোন ভীষণ গিফট ভালোবাসে। পি লেদার্স এর তরফ থেকে তোর জন্য একটা গিফট। এবার কৃতাঞ্জলির তরফ থেকে একটা বুটিক, সেখান থেকেও একটা মিষ্টি গিফট আছে। থ্যাংক ইউ, একদমই থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য দিদি। আর আমিও বলবো বিয়ন্ড পডকাস্টের সাথে থাকো, আমার তো খুবই ভালো লাগে কন্টেন্টসগুলো। আর অবশ্যই 26শে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী, একটি ঐতিহাসিক চরিত্র আমি করতে চলেছি আর আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। সো পুজো খুব ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাংলা ছবির পাশে থাকবেন।